ধরো তোমার একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আগামীকাল, তুমি আজকে পড়তে বসেছো। ঠিক এই সময় তোমার পাশের বাড়িতে কোনো একটা বিয়ে বা কোনো একটা অনুষ্ঠান, তার জন্য তারা তারস্বরে মাইক বাজাচ্ছে। তাহলে তোমার পরীক্ষার জন্য পড়ার প্রস্তুতিতে সমস্যা হবে, কনসেন্ট্রেট করতে পারবে না। তাহলে তখন কি করবে? তুমি পুলিশে ফোন করবে, কমপ্লেন করবে, পুলিশ ডাকবে, নাকি তুমি প্রতিবেশীকে গিয়ে মাইকের আওয়াজটাকে কমাতে বলবে? সে যদি রাজি না হয়, সে যদি তোমাকে বলে যে তুমি এই নাও, কিছু টাকা নাও, তুমি অন্য জায়গায় দিয়ে পড়ো, অথবা এমন হতে পারে তুমি কিছু টাকা দিয়ে বলে আপনার মাইকটা অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ একটা দর কষাকষি, এবং এই দর কষাকষির ফলে কখন দর কষাকষিটা হচ্ছে একটা বাহ্যিক প্রভাব তোমার উপরে এসছে, তখন তুমি তার সাথে দর কষাকষি করছো, করে একটা সমাধানে আসতে পারো, তাই তো? অর্থনীতিতে আমরা এরকম কোনো ঘটনা যে যার দরুন তৃতীয় কোনো ব্যক্তি প্রভাবিত হয়, তাকে আমরা বলি এক্সটার্নালিটি বা বাহ্যিক প্রভাব। যখন এই এক্সটার্নালিটি বা বাহ্যিক প্রভাব থাকে, তখন মার্কেট ফেইলিওর বা বাজার ব্যবস্থায় আমরা ব্যর্থতা দেখতে পাই। তাই বাজার ব্যবস্থায় ব্যর্থতা বা বাহ্যিক প্রভাব, অর্থাৎ এক্সটার্নালিটি, এই দুটোকে কেন্দ্র করে বা এই দুটোর একটা সুস্পষ্ট বা যুগান্তকারী সমাধান দিয়েছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ রোনাল্ড কোস, নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি এই বিষয়টাকে ব্যাখ্যা করেছিলেন, যা আমরা কোস থিওরেম বা কোস তত্ত্ব বলে ব্যাখ্যা করি। আজকে আমরা আলোচনা করব এই কোস থিওরি বা কোস তত্ত্ব। আমরা ইতিমধ্যেই আগের এপিসোডে এক্সটার্নালিটি বা বাহ্যিকতা সম্পর্কে আলোচনা করেছি, এবং আমরা সেখানে দেখেছি বাহ্যিকতা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, বাহ্যিকতা উৎপাদনের ক্ষেত্রে উদ্ভূত হতে পারে, আবার ভোগের ক্ষেত্রেও উদ্ভূত হতে পারে। তা এই বাহ্যিকতা থাকলে তা কি করে? মার্কেট ব্যবস্থা বা বাজার ব্যবস্থাকে ব্যর্থতায় পর্যবসিত করে, ফলে অপটিমাম অ্যালোকেশন অফ রিসোর্সেস এটা সম্ভব হয় না। তা অ্যালোকেশন সঠিকভাবে যদি রিসোর্স অ্যালোকেশন করতে হয়, তাহলে এই মার্কেট সিস্টেমটাকে ঠিকঠাক ভাবে কাজ করাতে হবে, অর্থাৎ মার্কেট ফেইলিওর যাতে না হয়। এবং মার্কেট ফেইলিওর হচ্ছে তার অন্যতম একটা কারণ হিসেবে আমরা বলেছি এক্সটার্নালিটি ইন প্রোডাকশন আর কনজাম্পশন। এই এক্সটার্নালিটি থাকলে তার দরুন অপটিমাম অ্যালোকেশন অফ রিসোর্স বা সোশ্যালি যে ইকুইলিব্রিয়াম, সেই সোশ্যালি ডিজায়ারেবল ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে পৌঁছানো সম্ভব হচ্ছে না। অর্থাৎ মার্কেটে ডিম্যান্ড সাপ্লাইয়ের মতো ফোর্স গুলো অটোমেটিক্যালি বাজার ব্যবস্থাকে সচল বা সাকসেস রূপে পরিগণিত করতে পারছে না। তখন সেই অবস্থায় মনে করা হতো যে ট্যাক্স, যেটাকে আমরা পিগু বা পিগোভিয়ান ট্যাক্স বলি, ট্যাক্স নর্মালি যেমন পলিউশন ট্যাক্স, এরকম কোন কর আরোপ করে বা আইন প্রণয়ন করে এই বাহ্যিক বা এক্সটার্নালিটি থাকলে সেই সমস্যাটা এড়ানো যায়, এটা আগে মনে করা হতো। কিন্তু প্রপার্টি রাইটস অর্থাৎ সম্পত্তির অধিকার যদি সুস্পষ্ট হয়, ওয়েল ডিফাইন্ড প্রপার্টি রাইটস যদি হয়, তাহলে বাজারে সরকারের কোন রকম হস্তক্ষেপ ছাড়াই দুটো পক্ষ বা একাধিক পক্ষ যারা এর সাথে জড়িত রয়েছে, তাদের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে কিন্তু বাজার ব্যবস্থা নিজেরাই সমাধান খুঁজে বের করতে পারে। এটাকেই আমরা কোস থিওরেমের মধ্যে এই বিষয়টাকেই আমরা ব্যাখ্যা করতে দেখি। তাহলে কোস থিওরেমের আমরা প্রথমে অনুমান বা অ্যাজাম্পশনস
গুলো আলোচনা করব, যে কোন কোন অনুমান বা অ্যাজাম্পশনস এর উপর বেস করে কোস থিওরিটা, কোস থিওরেম যে অ্যাজাম্পশনস গুলোর উপর বেস করে আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটে অ্যাজাম্পশনস আমরা আলোচনা করব, যে তিনটে অ্যাজাম্পশনস না বললে এই তত্ত্বটা সম্পূর্ণভাবে তোমরা বুঝতে পারবে না বা বোঝানো সম্ভব হবে না। প্রথম হচ্ছে ওয়েল ডিফাইন্ড প্রপার্টি রাইটস, অর্থাৎ সুস্পষ্ট মালিকানা সত্ত্ব থাকতে হবে, অর্থাৎ সম্পত্তির অধিকার কার হাতে, লিগ্যাল রাইটস প্রপার্টি কার, সেটা সুনিশ্চিত বা ওয়েল ডিফাইন্ড হবে। দ্বিতীয়ত, যারা এই পার্টি বা পক্ষ বলতে পারি, যার একদল উপর প্রভাব পড়ছে এবং যারা এই বাহ্যিক প্রভাবটা তৈরি করছে, এই দুটো পার্টির মধ্যে নেগোসিয়েশন বা আলোচনা বা চুক্তির ক্ষেত্রে কোনো অতিরিক্ত খরচ হবে না, অর্থাৎ আমরা বলতে পারি জিরো ট্রানজাকশন কস্ট। আর তৃতীয় হচ্ছে এই পার্টির সংখ্যাটা অত্যন্ত কম হতে হবে, যাতে আলোচনাটা ইজি বা সহজ হয়, কস্ট লেস হতে পারে। তার জন্য পার্টি নাম্বার অফ পার্টিজ, এই আলোচনাকারীর সংখ্যা এটা কম হতে হবে। তাহলে মূলত এই তিনটে অনুমানের উপর ভিত্তি করেই আমরা কোস থিওরেমটা আমরা ব্যাখ্যা করব, যে স্টেটমেন্ট অফ দ্য কোস থিওরেম, অর্থাৎ কোস থিওরেমটার মূল বক্তব্য, যে যদি লেনদেনের খরচ বা ট্রানজাকশন কস্ট জিরো বা নিয়ার টু জিরো হয় এবং সম্পত্তির অধিকার যদি সুস্পষ্ট হয়, সুস্পষ্টভাবে অধিকার যদি সংজ্ঞায়িত থাকে, তবে মালিকানা যার দিকেই থাকুক না কেন, পার্টিগুলো বা পক্ষগুলো দর কষাকষির মাধ্যমে একটা দক্ষ বা এফিশিয়েন্ট সলিউশনে পৌঁছাতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে সরকারকে কোনরূপ হস্তক্ষেপ করতে হচ্ছে না, আইন প্রণয়ন করতে হচ্ছে না, বা কর আরোপ করার কোনো প্রশ্ন থাকছে না। তাহলে কোস থিওরেমের মেন স্টেটমেন্ট হচ্ছে, উইদাউট এনি ইন্টারভেনশন অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড কস্টলেস নেগোসিয়েশন পার্টিগুলোর মধ্যে হবে এবং একটা এফিশিয়েন্ট অ্যালোকেশন অফ রিসোর্সেস হবে, মার্কেট ফেলিয়ার থেকে মার্কেট সাকসেসে কনভার্সন হবে, উইদাউট ইম্পোজিং এনি টাইপ অফ ট্যাক্স। এটাই হচ্ছে মেইন স্টেটমেন্ট। তা এইটা আমরা একটা উদাহরণ দিয়ে এবং রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা। ধরো আমরা এখানে দুটো পার্টি ভাবছি, একটা হচ্ছে কেমিক্যাল ফার্ম, যারা এই কেমিক্যাল ফার্ম, আমি একে বারবার সিএফ দিয়ে বলবো, কেমিক্যাল ফার্ম যারা একটা নদীর আপওয়ার্ড স্ট্রিমে, ধরো উপরের দিকে, তারা কিছু রাসায়নিক দ্রব্য তৈরি করে এবং এই রাসায়নিক দ্রব্য তৈরি করতে গিয়ে বর্জ্য পদার্থ যেটা জলে ফেলছে, নদীর জলে ফেলছে, এবং ওই নদীর জলটার মানে ডাউন স্ট্রিমে, নদীর নিচের দিকে প্রবাহে, ধরো এই নদীর এখানে কেমিক্যাল ফার্ম আছে, সে উৎপাদন করলে দূষক বা অ্যাফ্লুয়েন্ট এই জলে ফেলছে, এবং ধরো এইখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, যারা বিশুদ্ধ পানীয় জল বাজারে বিক্রি করে, উৎপাদন করে বাজারে বিক্রি করে। তাহলে এটা একটা ফার্ম এবং এটা একটা ফার্ম। এই কেমিক্যাল ফার্ম উৎপাদন করলে তার দরুন যে অ্যাফ্লুয়েন্ট বা দূষক তারা নদীর জলে ফেলছে, তার দরুন নদীর জল দূষিত হচ্ছে, এবং এর ফলে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তার কিন্তু এই ট্রিটমেন্ট প্ল্যান্ট বাবদ তার খরচ বেড়ে যাচ্ছে। এখন এই ফার্ম যত বেশি উৎপাদন করবে, আমি যদি ফার্মের উৎপাদনকে এক্স বলি,
তাহলে ফার্ম যত বেশি উৎপাদন করবে ফার্মের বেনিফিট তত বেশি হবে। ধরলাম ফার্মের বেনিফিটকে আমরা বি দিচ্ছি, তাহলে বি ইজ দ্য ফাংশন অফ দ্য অ্যামাউন্ট অফ আউটপুট এক্স। উল্টো দিকে যত বেশি ফার্ম উৎপাদন করবে তত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ড্যামেজ হবে, তাকে আরো বেশি খরচ করতে হবে দূষণটাকে আটকানোর জন্য বা জলটাকে পরিশ্রুত করার জন্য, ফলে তার ড্যামেজ হবে। এই ড্যামেজটা কার উপর ডিপেন্ড করছে? এই যে উৎপাদনের পরিমাণ, যত বেশি উৎপাদন হবে তত বেশি ড্যামেজ। তাহলে ডি ইজ অলসো আ ফাংশন অফ এক্স। তাহলে এটা বেনিফিট ফাংশন, এটা ড্যামেজ ফাংশন। তাহলে এখন আমরা যদি দেখব যে এই কেমিক্যাল ফার্মের দূষণ করার রাইট বা অধিকার আছে কিনা, অর্থাৎ সম্পত্তির অধিকার বা প্রপার্টি রাইটসটা কার হাতে আছে। এটা দুটো ঘটনা ঘটতে পারে। এক, এই কেমিক্যাল ফার্মের উপর কোনো আইনগত বিধিনিষেধ নেই, অর্থাৎ কেমিক্যাল ফার্মের অধিকার আছে নদীর জলে যত খুশি দূষক ফেলার। এবং দ্বিতীয় কেস হচ্ছে ওয়াটার ট্রিটমেন্টের প্ল্যান্টের কাছে অধিকার আছে বিশুদ্ধ জল পাওয়ার। তাহলে দুটো কেস হতে পারে। প্রপার্টি রাইটস যদি কেমিক্যাল ফার্মের হাতে থাকে তাহলে কি ঘটবে, আর যদি বিশুদ্ধ জল পাওয়ার অধিকার অর্থাৎ লিগ্যাল রাইটস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাছে থাকে তাহলেই বা কি ঘটবে। আমরা দুটো কেস ধাপে ধাপে। এখানে আমরা দেখছি কেমিক্যাল ফার্ম যত প্রোডাকশন করবে তত তার বেনিফিট বাড়বে, কিন্তু যত বেশি প্রোডাকশন করবে তত মার্জিনাল বেনিফিট কি হয় আমরা জানি। কনজিউমার যত বেশি কনজিউম করে ইউটিলিটি, টোটাল ইউটিলিটি বাড়ে, কিন্তু মার্জিনাল ইউটিলিটি ফল করে। তাহলে যত বেশি ফার্ম প্রোডাকশন করবে তত মার্জিনাল বেনিফিট ডিক্রিজ করবে। তাহলে আমরা যদি এই বেনিফিটের ডেরিভেটিভ করি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমাকে মার্জিনাল বেনিফিট দেবে, তাহলে মার্জিনাল বেনিফিটকে আমরা কি বলে লিখতে পারি? বি ড্যাশ। তাহলে মার্জিনাল বেনিফিটকে আমি বলতে পারি বি ড্যাশ এক্স। ঠিক একই রকম ড্যামেজের ক্ষেত্রে যত বেশি প্রোডাকশন হবে তত ড্যামেজ কি হবে? বাড়বে। তাহলে মার্জিনাল ড্যামেজও কি হবে? বাড়বে। মার্জিনাল ড্যামেজ কিভাবে পাবো? মার্জিনাল ড্যামেজকে আমি যদি এমডি বলি, এমডি হয়ে যাবে ডি প্রাইম এক্স। তাহলে মার্জিনাল বেনিফিট বি প্রাইম এক্স, মার্জিনাল ড্যামেজ ডি প্রাইম এক্স। এই দুটো রেখার আকৃতি কেমন হবে? যত এক্স বাড়ছে মার্জিনাল বেনিফিট ফল করছে, ফলে এটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে। আর উল্টো দিকে যত আউটপুট বাড়ছে তত মার্জিনাল ড্যামেজ বাড়ছে, অর্থাৎ মার্জিনাল ড্যামেজ আপওয়ার্ড রাইজিং হবে, তাই তো? তাহলে এবার আমরা রেখাচিত্রে দুটোকে দেখাই। আমরা হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর প্রোডাকশনটা নিচ্ছি, আর ভার্টিক্যাল অ্যাক্সিস আমরা নিচে মেজার করছি মার্জিনাল বেনিফিট আর মার্জিনাল ড্যামেজ। কি বললাম? মার্জিনাল বেনিফিট যত এক্স বাড়বে মার্জিনাল বেনিফিট কমবে। মার্জিনাল বেনিফিট আমরা কি বলেছিলাম? বি প্রাইম এক্স। তাহলে এটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং। আর মার্জিনাল ড্যামেজ বাড়বে, অর্থাৎ আপওয়ার্ড রাইজিং, বি প্রাইম এক্স। এখানে তোমাদের মনে হতে পারে যে আমি ড্যামেজ কার্ভটা এইখান থেকে কেন আঁকলাম না? দেখো, নদীর জল পলিউটেড হবে শুধুমাত্র ওই কেমিক্যাল ফার্ম, আমরা তো দুটো বলেছিলাম, একটা কেমিক্যাল ফার্ম আর একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই শুধুমাত্র কেমিক্যাল ফার্ম ওয়েস্টেজ ফেললে তবেই কি নদীর জল দূষণ হবে? আরো অন্য কারণ। তাহলে ফার্মটা যদি জিরো প্রোডাকশন করে কেমিক্যাল ফার্ম, তাহলেও কিছু না কিছু মার্জিনাল ড্যামেজ হবে ডিউ টু আদার ফ্যাক্টর। সেই জন্য কার্ভটা অরিজিন থেকে না নিয়ে একটু উপর থেকে নিয়েছি, অর্থাৎ এই অ্যামাউন্ট ফার্মটা, কেমিক্যাল ফার্ম যদি জিরো আউটপুট প্রডিউস করে তাহলেও ড্যামেজ এটা হবে। তাহলে এখন এই মার্জিনাল ড্যামেজ আর মার্জিনাল বেনিফিট পেলাম। তাহলে ইকুইলিব্রিয়ামে আমরা যদি উইদাউট এক্সটার্নালিটি, নর্মালি, সোশ্যালি অপটিমাম অ্যালোকেশন কি হবে? মার্জিনাল ড্যামেজ ইকুয়ালস টু মার্জিনাল বেনিফিট। তাহলে এইটা তোমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন হয়। তাহলে এখন এই ইকুইলিব্রিয়ামে অ্যাচিভ করবে কোন জায়গায়? যেখানে এই দুটো কার্ভ ইন্টারসেক্ট করলো এই জিরো পয়েন্টে। তাহলে করসপন্ডিং x0 হবে ইকুইলিব্রিয়াম
প্রোডাকশন লেভেল অফ দ্য কেমিক্যাল ফার্ম? এখন প্রশ্ন হচ্ছে দুটো। যদি কেমিক্যাল ফার্মের কাছে পারমিশন থাকে, অর্থাৎ ওয়েল ডিফাইন্ড প্রপার্টি রাইট, যে জল দূষণ করতে পারে, ফার্ম যত খুশি প্রোডাকশন করতে পারে, তাহলে কেমিক্যাল ফার্মটা কতদূর প্রোডাকশন করবে? যতক্ষণ তার মার্জিনাল বেনিফিট পজিটিভ থাকবে ততক্ষণ সে প্রোডাকশন করতেই থাকবে। করতে করতে যেখানে মার্জিনাল বেনিফিট জিরো হয়ে যাবে, অর্থাৎ x1, এই OX1 লেভেল পর্যন্ত সে প্রোডাকশন করবে। অর্থাৎ সেক্ষেত্রে বেনিফিট মার্জিনাল ড্যামেজটা কতটা হচ্ছে? যদি এটাকে এ বলি তাহলে AX1, আমরা ফার্স্ট কেস বলছি যে কেমিক্যাল ফার্মের পারমিশন বা অধিকার আছে সম্পত্তির উপর, তাহলে ফার্মটা এখানে প্রোডাকশন করবে। তাহলে দেখো, সোশ্যালি অপটিমাম রিসোর্স অ্যালোকেশন এখানে হওয়ার কথা ছিল, কিন্তু ফার্মের প্রোডাকশনের ফলে প্রোডাকশন হচ্ছে এই পর্যন্ত। তার মানে সোশ্যালি ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে গেলে আমাকে প্রোডাকশন লেভেলটা কমাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেমিক্যাল ফার্ম কেন প্রোডাকশন কমাবে? সে যদি এইখান থেকে প্রোডাকশন এতটা কমায় তাহলে তার বেনিফিট কমে যাবে। বেনিফিট কতটা কমছে? বেনিফিট কমছে বেনিফিট কার্ভ দিয়ে দেখো, মার্জিনাল বেনিফিট কার্ভ দিয়ে এই পর্যন্ত, এটাকে যদি আমি একটা ধরি এ এরিয়া, তাহলে এই যে ত্রিভুজাকৃতি বা ট্রায়াঙ্গেল এ এরিয়া, এই পর্যন্ত বেনিফিট তার কমছে। ধরলাম আমরা নিউমেরিক্যালি বোঝার সুবিধার্থে হচ্ছে 5,000 টাকা, তাহলে তার বেনিফিট x1 এর প্রোডাকশন না করে x0 করা হলে তার 5,000 টাকা লস হয়ে যাচ্ছে। সেই লসটা কেন বিয়ার করবে? তার তো অধিকার আছে যত খুশি প্রোডাকশন করার, পারমিশন রয়েছে, তাহলে সেই জায়গাটা ফিরে আসবে কেন? এখন দেখো, আমরা যদি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কথা ভাবি, তার কিন্তু সোশ্যালি এফিশিয়েন্ট ইকুইলিব্রিয়াম পয়েন্ট হলে প্রোডাকশন হতো এতটা, অর্থাৎ তার ড্যামেজ হতো এতটা। প্রোডাকশন ফার্মের যখন পারমিশন রয়েছে, ফার্ম এইখানে প্রোডাকশন করছে, ফলে তার ড্যামেজ কতটা বাড়লো? এই ড্যামেজ বাড়লো, আমি একটু মোটা করে বোঝার সুবিধার্থে দিচ্ছি, E0 X0 X1 এই এরিয়া ড্যামেজ তার বেড়ে গেল। তাহলে আমি যদি এই টুকুটাকে বি ধরি, আচ্ছা দেখো এই অংশটা অনেক বড়, এর থেকে এই অংশটা, এই পুরো ড্যামেজটা তার কত হচ্ছে? ওয়াটার প্ল্যান্টের ড্যামেজ হচ্ছে A প্লাস বি, এই দুটো এরিয়া ধরলাম, এটা কথা 5,000 থেকে বেশি, এটা A 5,000 আর বিটা ধরো 7,000, তার মানে কত দাঁড়াবে? আমি যদি এটাকে 5,000 বলেছি আর এটাকে আমরা ধরে নিচ্ছি ধরো 7,000, তাহলে টোটাল ড্যামেজ হলো কত? 12,000 টাকা। 5 যোগ 7 মানে 12,000 টাকা। তাহলে এইখান থেকে x0 থেকে x1 প্রোডাকশন করার জন্য কেমিক্যাল ফার্ম এই x0 থেকে x1 প্রোডাকশন করার দরুন ড্যামেজ হয়ে যাচ্ছে 5 আর 7 12,000 টাকা। কার? ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। আর তো কেমিক্যাল ফার্ম এখান থেকে সরবে না। তা এখন বলো তো, কেমিক্যাল ফার্ম এখানে চলে আসা মানে তার লস হচ্ছে কতটুকু? এই 5,000 টাকাটা হারাবে সে। কিন্তু এইখান থেকে এখানে চলে এলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কিন্তু এই 12,000 টাকাটা ড্যামেজ কম হচ্ছে। তাহলে দেখো, ফার্মের লস হচ্ছে 5,000 টাকা আর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের লস বা ড্যামেজ হচ্ছে ওই জায়গাতে 12,000। তাহলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বলবে, যদি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের রাইট না থাকে, ফার্মের রাইট থাকে, পারমিশন থাকে, তাহলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফার্মের সাথে বসবে, কেমিক্যাল ফার্মের সাথে, এবং বলবে দেখো আমি তোমাকে 6,000 টাকা দিচ্ছি। তাহলে ও দেখছে আমি এখান থেকে এখানে প্রোডাকশন করলে আমার 5,000 টাকা বেনিফিট হচ্ছে, তার জায়গায় আমার 6 দিচ্ছে, আর একটু দরকার খুশি করে এটাকে 7,000 বা 8,000 9,000, ফার্মের তো 7,5 12,000 লস হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। তাহলে সেই জায়গায় যদি 6,000 7,000 বা 8,000 টাকা দেয়, তাহলে ড্যামেজটা কম হচ্ছে, তাহলে তার লাভ হচ্ছে। আবার উল্টো দিকে কেমিক্যাল ফার্ম সে 5,000 টাকা
প্রোডাকশন কমালে 5,000 টাকা বেনিফিট লস হচ্ছে, কিন্তু তার বদলে ক্ষতিপূরণ হিসাবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাছ থেকে 5,000 টাকার বেশি পাচ্ছে। তাহলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্ষতিটা 12,000-এর কম হলো, কেমিক্যাল ফার্মের বেনিফিটটা 5,000 টাকার থেকেও একটু বেশি হলো। দুই পক্ষ নেগোসিয়েশন করে একটা জায়গায় এলো এবং প্রোডাকশনটা এই জায়গায় চলে গেল, এই ইকুইলিব্রিয়ামে সোশ্যালি। এই কেসটা ক্লিয়ার বোঝা গেল, দুই পক্ষই লাভবান হলো, তারা নিজেদের মধ্যে মিউচুয়াল করে নিল, তাহলে প্রোডাকশনটা এখানে না হয়ে এখানে হলো। এটা হচ্ছে যদি কেমিক্যাল ফার্মের পারমিশন থাকে টু পলিউট দা ওয়াটার বা থ্রো দা ওয়েস্টেজ ইন রিভার ওয়াটার। এবার যদি উল্টো ঘটনা ঘটে, এর লিগাল রাইট যদি না থাকে, পারমিশন নেই, ধরো রেস্ট্রিকটিভ, তখন কি ঘটবে? রেস্ট্রিকটিভ কেসে তখন ফার্ম প্রোডাকশন এইখানে করতে চাইলে তার কিন্তু বেনিফিট কতটা বাড়ছে এই এরিয়া। আমি যদি এটাকে CE0X0O, এই বেনিফিট ফার্মের প্রোডাকশন তো এই জায়গায় থেমে যাবে যদি রেস্ট্রিকটিভ হয়। সে প্রোডাকশন করলেই তার ড্যামেজ হচ্ছে, ড্যামেজ হওয়া মানেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কেস করবে বা সরকারের কাছে প্রতিবাদ জানাবে, ফলে ফার্ম বন্ধ করে দেবে, কেমিক্যাল ফার্মের প্রোডাকশন বন্ধ করে দেবে। তাহলে এই সিচুয়েশনে কেমিক্যাল ফার্ম কি করবে? যে আমি যদি এই পর্যন্ত প্রোডাকশন করতে পারি, আমার বেনিফিট বাড়ছে এতটা, আর এই পর্যন্ত প্রোডাকশন করলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ড্যামেজ এইটুকু মাত্র, তাহলে ফার্মের এতটা বেনিফিট এক্সট্রা। এইটা ধরো যদি 10,000 টাকা, তাহলে ফার্ম, আর এইটা ধরো 4,000 টাকা, তাহলে এইখান থেকে এইখানে যাওয়ার জন্য ফার্মের বেনিফিট বাড়ছে 10,000-14,000। উল্টো দিকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ড্যামেজ হচ্ছে 4,000 টাকা। এখন যদি এই ফার্ম, কেমিক্যাল ফার্ম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টকে বলে তোমাকে আমি 4,000 টাকা বা 5,000 টাকা বা 6,000 টাকা বা 7,000 টাকা দিচ্ছি দরকার সাহসের মাধ্যমে, 14,000-এর কম যদি দেয়, তাহলে কি ঘটবে? ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ড্যামেজ 4,000, তার জায়গায় বেশি পাচ্ছে। উল্টো দিকে এর 14,000 বেনিফিট বাড়ছে, দিতে হচ্ছে হয়তো 6,000 বা 5,000 বা 7,000, অর্থাৎ তার বেনিফিট যতটা বাড়ছে তার থেকে কম ক্ষতিপূরণ দিতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রেও নিগোসিয়েশন বা মধ্যস্থতা হবে এবং প্রোডাকশন এইখান থেকে এখানে আসবে। তাহলে দেখো, উইদাউট ইন্টারভেনশন অফ দ্য গভর্নমেন্ট, দুটো পার্টি, কেমিক্যাল ফার্ম এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তারা নিজেদের মধ্যে দর কষাকষির মাধ্যমে কি করলো? অপটিমাম, সোশ্যালি অপটিমাম অ্যালোকেশন অফ রিসোর্স, এইটা কিন্তু তারা করতে পারলো, সোশ্যালি ইকুইলিব্রিয়াম পয়েন্টে অ্যাচিভ করতে পারলো। এটাই হলো অ্যাকচুয়ালি কোজ থিওরির ম্যাজিক। তাহলে এখন তোমাদের মনে হতে পারে যে এই থিওরিটা কি সর্বদা ফ্রুটফুল? এর কি কোনো লিমিটেশন বা সীমাবদ্ধতা নেই? না, এই তত্ত্বটারও কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে। দেখো স্ক্রিনে দেওয়া আছে যে কোন কোন ক্ষেত্রে এই কোজ থিওরি প্রয়োগ করাটা বেশ কঠিন। যেমন ধরো, লেনদেনের খরচ যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু এই তত্ত্বটা খুব একটা কার্যকরী হবে না। যদি ফ্রি রাইডার প্রবলেম থাকে, অর্থাৎ বহু মানুষ অ্যাফেক্টেড হচ্ছে, এরকম ওই যে নদীর জল দূষণের উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝালাম, সেক্ষেত্রে নদীর দুই পারে বসবাসকারী বিস্তীর্ণ এলাকার মানুষ যত বেশি দূষণ হবে তত তারা স্কিন ডিজিজে ভুগবে, ফলে তারা কিন্তু সমস্যা, সবাইকে টাকা দিয়ে কিন্তু সমস্যার সমাধান করা যাবে না। এটা হচ্ছে ফ্রি রাইডার প্রবলেম। আর একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড প্রপার্টি রাইটস এর সঠিক মানে যে মালিকানা নির্ধারণ, এটাও একটা সমস্যা। আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কোজ থিওরেম, যেখানে আমাদের দেখা গেল যে কোন রকম আইন প্রণয়ন না করে, ট্যাক্স বা কর আরোপ না করে, এক কথায় সরকারি হস্তক্ষেপ ছাড়াই, বাহ্যিক প্রভাব থাকলে, বিশেষত ঋণাত্মক বাহ্যিক প্রভাবের ক্ষেত্রে
অ্যাফেক্টেড পার্টি এবং যে বাহ্যিকতা তৈরি করছে সৃষ্টিকারী, তাদের মধ্যে নেগোসিয়েশন বা মধ্যস্থতার ফলে একটা সুষ্ঠু সমাধান তৈরি হচ্ছে সফলভাবে। এবং এইখান থেকে এটা বোঝা গেল যে অনেক সমস্যার সমাধানই কিন্তু আমরা আলোচনার টেবিলের মাধ্যমে করতে পারি, আইন আদালতের বাইরে। আশা করি অর্থনীতির এই জটিল তত্ত্ব কিন্তু যুগান্তকারী এই পরিবর্তন বা তত্ত্বটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।